সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। সোহরাব ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ। শুভরাত্রি মতি ভাই। শিরোনাম দেখে আপনার সঙ্গে আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কী হলো সংলাপে, এক সপ্তাহে হাওয়া 13,000 কোটি টাকা, শেয়ার বাজার কমেছে মূলধন। মানবজমিন ছাত্রদের বিরুদ্ধে মামলা করা সেই খাস্তগির এখন পোল্যান্ডের রাষ্ট্রদূত। নির্বাচন সংস্কারের রোডম্যাপ দাবি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনূসের সংলাপ। কালের কণ্ঠ, দ্রুত রাষ্ট্র সংস্কার, ইসি গঠন, নির্বাচনী রোডম্যাপের দাবি, শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের। দিন নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিপরীত মেরুতে বিএনপি জামাত। কালবেলা রায় দিয়ে বাবা ট্রাস্টে টাকা নেন বিচারপতি, সংস্কার ও নির্বাচনী রোডম্যাপে গুরুত্ব। সময়ের আলো, ধরাছোঁয়ার বাইরে তারা, বিএনপি চাইল রোডম্যাপ, সংস্কারে জোর জামাতের। খবরের কাগজ, নির্বাচনী রোডম্যাপ চায় দলগুলো, তত্ত্বাবধায়ক পুনর্বহাল প্রয়োজন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ুক। ইনকিলাব, গণ অভ্যুত্থানের স্পিরিট বিরোধীরা সরকারের কেন, সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর ইন্তেকাল। আলোকিত বাংলাদেশ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে যোগাযোগ বাড়ানোর তাগিদ, লক্ষাধিক মানুষ পানিবন্দী, পাহাড় ধসের সংখ্যা। করতোয়া, বিএনপি নির্বাচন ও জামাত সংস্কার চায়, ডিম নিয়ে কারসাজি। টিবিএস বিজনেস স্ট্যান্ডার্ড, দি বিজনেসেস ফিল ইনসিকিউর। এই ছিল শিরোনাম। শিরোনামের শুরুতেই আপনার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে আমাদের সামনে একটা খবর আছে, যেটা আপনি জানেন যে সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বি চৌধুরী আমাদের মধ্যে নেই। 54 বছর বয়সে তিনি গত রাত 3:30টায় ইন্তেকাল করেছেন। তো তার রাজনৈতিক ক্যারিয়ার কেমন ছিল, কী অবস্থায় তিনি ছিলেন, শেষ বয়সেও তিনি রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। জি, তার প্রতি আমাদের শ্রদ্ধা। তিনি একজন প্রবীণ রাজনীতিক, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, এবং তার চেয়েও যেটি হচ্ছে বাংলাদেশের প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। খুবই খ্যাতিমান চিকিৎসক ছিলেন। আমার মনে পড়ে যে ডেইলি, তখন অবজারভার, বাংলাদেশ অবজারভার, উনি যখন রাজনীতিতে যোগ দেন, অবজারভার এরকম একটি শিরোনাম করেছিলেন যে বিএনপি একজন ভালো রাজনীতিক পেয়েছেন বা ভালো মহাসচিব পেয়েছেন, কিন্তু দেশ একজন খ্যাতনামা চিকিৎসককে হারিয়েছেন। মানে তখন এরপর তো আর তিনি করতে পারেননি। তো সুতরাং তার এবং এক ধরনের তার চিকিৎসার, তার রাজনৈতিক যে পরিচয় ছাপিয়ে চিকিৎসক হিসেবে তার শেষ দিন পর্যন্ত, শেষ দিন মানে যতদিন তিনি সচল ছিলেন, এমনকি তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন বছরখানেক, বঙ্গভবনে রোগী দেখতেন। এটা একজন মানুষের জন্য কিন্তু খুবই একটা অনুপ্রেরণাদায়ক ঘটনা। এবং আমাদের রাজনীতিকদের নীতি নৈতিকতা, তাদের ভাষা ভঙ্গি ইত্যাদি সম্পর্কে মানুষের মধ্যে তো যথেষ্ট প্রশ্ন আছে, মানুষ এটা গ্রহণ করে না। কিন্তু তার মধ্যে এক ধরনের মানুষকে একটি কী বলে, মৃদু কৌতুক, মৃদু ভৎসনা, মৃদু তির্যক কথাবার্তার মধ্য দিয়ে তিনি সত্য কথাটা বলতেন। এবং তার ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে খুব অভিযোগ কেউ করতে পারবেন না, কারণ তিনি, তার বাবাও পাকিস্তান আমলে প্রাদেশিক সরকারের মন্ত্রী ছিলেন। সুতরাং রাজনৈতিক পরিবারেরই সন্তান, এবং শেষ পর্যন্ত বিকল্প ধারা নামে নতুন রাজনৈতিক দল করেন। বিএনপি থেকে তাকে চলে যেতে হয়, রাষ্ট্রপতি পদ ছেড়ে দিতে হয়। মানে ব্যক্তিগতভাবে তার হয়তো অনেক মনোবেদনাও ছিল। তিনি রাষ্ট্রপতি হিসাবে, রাষ্ট্রপতির দায়িত্ব যখন পালন করেছেন, তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন যে আমি যখন রাষ্ট্রপতি হয়েছি, যে দলেরই মনোনীত হই না কেন, রাষ্ট্রপতি হওয়ার পর আমার কোনো দল নেই, কারণ আমি পুরো জনগণের রাষ্ট্রপতি। এবং সে কারণে তিনি সরকারি দল, বিরোধী দল এক ধরনের সমান দৃষ্টিতে দেখার
চেষ্টা করেছেন, দেখেছেন। বিশেষ করে 7ই নভেম্বরের বাণী দেয়া না দেয়া নিয়ে তার সাথে বিএনপির নেতৃত্বের বিরোধ হয়, এবং আরও অনেক, তিনি বঙ্গবন্ধুর মাজারে গিয়েছিলেন, জিয়াউর রহমানের এবং সম্ভবত মাওলানা ভাসানীরও। এসব নিয়ে এক ধরনের এই বিএনপি নেতৃত্বের সাথে তার বিরোধ। পরবর্তীকালে তো তিনি রাষ্ট্রপতি পদ ছাড়তে হয় এবং নতুন দল করেন। সেই দলও এক ধরনের সক্রিয়তা দেখিয়েছে, যদিও পরবর্তীকালে বিকল্পধারা আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের আসন ভাগাভাগি করেছে, এবং যেটা পরবর্তীকালে যে বিরোধী দল, বেশিরভাগ বিরোধী দল যেসব নির্বাচন বর্জন করেছে, 14, 18, তার দল নির্বাচনের পক্ষে ছিলেন। তাই এবং এই প্রশ্নে তার দলেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব এবং ভাঙন দেখা দেয়। যাই হোক, এবং তার ছেলে ওই দলের যুগ্ম মহাসচিব ছিলেন মাহিবী চৌধুরী। তা আমরা জানি না যে, আমরা তাকেই চিনতাম, কিন্তু তার দল সর্বশেষ কি অবস্থা সেটা কিন্তু সক্রিয়তা ছিল না। ধন্যবাদ আপনাকে, তার প্রতি আমাদের শ্রদ্ধা। জি ধন্যবাদ। আজকে দিনের খবর হচ্ছে সংলাপ। বিএনপি, জামাতে ইসলামী এবং বাম দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ হয়েছে, বিভিন্ন কাগজে যা বেরিয়েছে। আপনি কি দেখছেন? না, বিএনপি তো যদি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনের বিষয়টি সামনে এনেছে। দায়িত্ব নেওয়ার 3 দিন পর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় থেকে তারা বলেছে, এবং সংস্কার নির্বাচন এই দুই ক্ষেত্রেই তাদের এক ধরনের সরকারকে সময় দেয়া, সেটা বলছে। কিন্তু সময়টা কত হবে, এই সরকার কতটা সংস্কার করবে, এটা তো বলে নাই সরকার। এর আগে প্রথম আলো না বলেনি। প্রথম আলোর সাথে সাক্ষাৎকারেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাটা জোর দিয়ে বলেছেন যে সব সংস্কার করা তো এই সরকারের দায়িত্ব না। একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্যে যতটুকু সংস্কার প্রয়োজন, এবং বিগত সরকার প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বিচার বিভাগ ইত্যাদি যে দলীয়করণ করেছে, সেই দলীয়করণ থেকে মুক্ত করার জন্য 6টি কমিশন গঠন করেছে। তারা স্বাগতই জানিয়েছে। আর যদিও কমিশনের সদস্য বা কমিশনের প্রধান প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল নিয়ে কারো কারো আপত্তি বা কারো কারো প্রশ্ন আছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তারা নির্বাচনের কথাটি বলেছেন, একই সঙ্গে সংস্কারের কথা বলেছেন, এবং দুটোরই রোড ম্যাপ চেয়েছেন, মানে একটা রূপরেখা যে কবে নাগাদ হতে পারে। প্রধান উপদেষ্টাও তাদের সঙ্গে একমত পোষণ করেছেন, এবং তিনি বলেছেন যে আমরাও চাই, আপনারা যেটা চান জনগণও চায়, আমরাও চাই, তবে কিভাবে এগোনো যায়। বিএনপির পক্ষ থেকে আরও কিছু বিষয়ে আনা হয়েছে। সেটি হলো প্রশাসনে এখনও যারা সাবেক সরকারের অনুগ্রহ ভাজন ব্যক্তি আছেন তাদের ব্যাপার চিহ্নিত করা। এমনকি বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের 2 জন উপদেষ্টা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। সাবেক নির্বাচন, তবে যে বিষয়গুলো হচ্ছে যে নির্বাচনটা জরুরি, নির্বাচনটা হওয়া দরকার। কারণ নির্বাচন বিলম্ব হলে নানা রকম সরকারের পক্ষে নানা রকম সংকট দেখা দিতে পারে। এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া ইতিমধ্যে 2 মাস হলো, আজকেই 2 মাস। তাই 2 মাসের মধ্যে মানে জনজীবনের যদি স্বস্তি এসেছে এরকম কোনো বিষয় কিন্তু খুব দৃশ্যমান নয়। একটাই হচ্ছে, আগে একটা ভয় ভীতির পরিবেশ ছিল, সেই ভীতির পরিবেশটা নেই। মানুষ মুখ খুলে হয়তো কথা বলতে পারছে, কিন্তু জনজীবনের সাধারণ মানুষের এই যে ছাত্র গণ অভ্যুত্থানের সাধারণ মানুষের একটা বড় ভূমিকা ছিল। সাধারণ মানুষের একেবারেই খেটে খাওয়া, মোটে মজুর, কৃষক, হকার, শ্রমিক এবং রিক্সা চালক, এই শ্রেণীর মানুষের কিন্তু একটা বড় প্রত্যাশা ছিল যে সরকার পরিবর্তনের পর নিত্যপণ্যের দাম কমবে, এক ধরনের স্বস্তি আসবে।
কিন্তু সেটা কমেনি, বরং প্রথম কয়েকদিন দেখা গেল যে কমার দিকে, এরপরে দাম বাড়ছে। এরপর প্রাকৃতিক দুর্যোগ, এখনও আমরা প্রাকৃতিক দুর্যোগে দিয়েছে। সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের খুব প্রশ্ন, সেটা হচ্ছে সরকার যথেষ্ট কোনো ব্যাপারেই খুব সক্রিয় নয়। শক্ত হাতে যে কোনো পরিস্থিতি সামাল দেয়া, সেখানে কোথাও বেশ শৈথিল্য আছে। এটার কারণ কি? এটার কারণ একটা হচ্ছে যে অনেকেই বলেন যে এই সরকার যারা আসছেন অভিজ্ঞতার অভাব, প্রধান উপদেষ্টা সহ। সুতরাং অভিজ্ঞতা, অনুশীলন, চর্চা, অন্যের পরামর্শ নেওয়া, আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু সেটি করতে হয়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাই, মানে যদি প্রথমেই শক্ত হাতে এটি সামাল না দেওয়া যায়, মোকাবেলা না করা যায়, তাহলে পরিস্থিতি যে বিপজ্জনক দিকে মন নিতে পারে তার প্রমাণ কিন্তু শিল্পাঞ্চলে। আরেকটি হচ্ছে যে সরকার সমস্যাটা আগে তো অনুধাবন করতে হবে। আর সেটি আমরা প্রশাসন বলি বা যানজটের কথা বলি, যদিও ঢাকা শহরে প্রধান উপদেষ্টা দুইজন বিশেষজ্ঞ নিয়ে কথা বলছিলেন, কিন্তু এরপর ফলো আপটা কী হয়েছে? যানজট কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গেছে। এক উত্তরা থেকে যদি গুলিস্তানে আসতে হয়, সেটা ভয়াবহ অবস্থা, একমাত্র মেট্রো রেল ছাড়া। তো সবটা মানে মানুষের সমস্যার সমাধান না করতে পারলে কিন্তু মানুষ এই বিজয়ের যে স্বস্তি, বিজয়ের যে আনন্দ, বিজয়ের যে উল্লাস, সেটা আর থাকবে না। এবং তখন নানা রকম প্রশ্ন আসবে, ইতিমধ্যে আসা শুরু হয়েছে। আর যেটি আরেকটি ঘাটতি, আমরা কি তিউনিসিয়ার দিকে যাচ্ছি না মিশরের দিকে যাচ্ছি? তিউনিসিয়া, মিশর কোনোটাই কিন্তু মানে মানুষকে স্বস্তি দিতে পারেনি। এখন না, মিশরে তো সেখানে আবার সামরিক বাহিনী, বিপ্লবের পরে সেনাবাহিনী চলে এসেছে, কিন্তু আমাদের তিউনিসিয়ায় বাইসি আমরা দেখা যাচ্ছে তিউনিসিয়া একটা দুর্বল গণতন্ত্র। না, দুর্বল গণতন্ত্র আসলে আমাদের দেশে তো গণতন্ত্রই কখন ছিল সেটা নিয়ে প্রশ্ন। যা আমরা নির্বাচিত সরকার পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক সরকার পেয়েছি কিনা। একটা হচ্ছে যে নির্বাচিত সরকারের কাঠামো শক্তি এবং অনির্বাচিত সরকারের কাঠামো শক্তির মধ্যে তো পার্থক্য আছে। ইতিপূর্বে যেসব সরকার আসছে, যেমন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানে সেনাবাহিনীর ভূমিকা ছিল সরাসরি এবং বেশ তারাই দৃশ্যমান ছিল। মনে হতো যে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা প্রশাসনিক কাজটি করেছেন, প্রশাসনের বাইরে তাদের কোনো কাজ ছিল না। আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ন্ত্রণ করতে তখনকার সেনাবাহিনী। কিন্তু এখন তো এই অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব সবচেয়ে বেশি। হ্যাঁ, কিন্তু সেনাবাহিনী তো কাজ করছে। হ্যাঁ, সেনাবাহিনী কাজ করছে, সেটাও কিন্তু একটা দুর্বলতাও, যে বেসামরিক প্রশাসন যেখানে দুর্বল, যেখানে ব্যর্থ, সেখানেই কিন্তু সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এখন আমরা একটা প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বেসামরিক সরকারের অধীনে আছি, বেসামরিক সরকার দেশ পরিচালনা করছে, কিন্তু আমরা সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হচ্ছে তাদের। সুতরাং এটা এক ধরনের মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আছে। হ্যাঁ, তারপরও যে কোনোভাবেই মানুষের নিরাপত্তা হচ্ছে প্রধান। আরেকটি হচ্ছে যে প্রথম কয়েকদিনে যে বেশ গোলমেলে অবস্থা, এই সুযোগে কিছু আপনার মব জাস্টিস হয়েছে এবং এখনও কোথাও কোথাও হচ্ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনেও কিছুটা হয়েছে। যেটি সমস্যা হচ্ছে যে এটা চিহ্নিত করা, আগের সরকারের দোসর কারা আর আগের সরকারের সময় বঞ্চিত কারা ছিল। অনেকে এটা নিয়ে প্রশাসনে, বিশেষ করে অনেকে নিচে থাকা বা দক্ষ না তেমন, যারা সত্যিকারভাবেই হয়তো অদক্ষতার জন্যই তারা প্রমোশন পাননি, কিন্তু এই সুযোগে তারা প্রমোশনটি নিয়ে নিয়েছেন, তারা ভালো ভালো পদে নিয়েছেন, এরকম অভিযোগও আছে। এখন এটা দরকার যে প্রশাসনে যারা দক্ষ, মানে অভিজ্ঞ, এবং সেটা
অবসরপ্রাপ্ত হতে পারে, তাদের নিয়ে যদি একটি কমিটি, একটি পরামর্শ কমিটি করে যে এটা চিহ্নিত করা প্রতিটি ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে। এখন কেউ যদি কোনো অফিসে যে মানে জবরদস্তি করলো অথবা সংঘবদ্ধভাবে বললো, যে দাবি করলো যে এখানে কাউকে সরাতে হবে, এবং আমরা কিন্তু এরকম অভিযোগ পাই যে রাজনৈতিক দলের নেতাদেরও নাম ব্যবহার করা হচ্ছে, যে তাকে অমুক জায়গায় পোস্টিং দিতে হবে, অমুক জায়গায় তাকে সরাতে হবে। সুতরাং এই অভিযোগগুলো থাকা উচিত নয়। সুতরাং সরকার যতটা আশা করি যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে পদায়ন, বরখাস্ত, পদোন্নতি সবগুলোই হওয়া উচিত নিয়মের ভিতর থেকে। না হলে তো ওই যে ডিসি নিয়োগ নিয়ে যে অঘটন ঘটলো, এবং এখন কিন্তু সরকার কমিটি করেছে এবং অনেকের শাস্তিরও সুপারিশ করেছে। আপনি জানেন যে 6টা কমিশন হয়েছে, এর মধ্যে অন্যতম কমিশন হলো সংবিধান সংশোধন বা পুনর্লেখন। এই নিয়ে একটা বিতর্ক আছে, সংবিধান কি পুনর্লেখন হবে আর না সংশোধন হবে, এটা আপনার যুক্তি, আপনি কিভাবে দেখছেন? এখন এটা যদি ভাষাগত বলি যে সংবিধান তো একটা আছে, এবং যে প্রশ্নটি আছে ফরহাদ মাজার এবং আরও অনেক কোনো আরও বেশ কয়েকজন বুদ্ধিজীবী তারা বলছেন সংবিধান পুনর্লেখন হওয়া উচিত, নতুন সংবিধান হওয়া উচিত, সোজা কথা তাদের বক্তব্য। এবং যে সংবিধান আছে এই সংবিধানের অধীনে তাদের শপথ নেওয়া ঠিক হয়নি, অর্থাৎ তারা, কারণ এই শপথ, এই বিতর্কের একটা কি হতে পারে, এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার, কোনোটাই তো না। বিপ্লবী না, এখনো পর্যন্ত যদি আপনি কি বলে আইনের দৃষ্টিতে দেখেন সাংবিধানিক এ কারণে যেটি 11 সরকার যেভাবে ছিল, যে সংবিধানের ভিত্তিতে সংবিধানের অধীনেই তারা মানেননি। এবং ফরহাদ মাজার তো কোথাও অনেকবার বলেছেন যে এই সরকার বৈধ না, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের ক্ষমতায় আসা বা দায়িত্ব নেয়ার ব্যাপারে না, যে তারা যেভাবে শপথ নিয়েছেন, এবং বিশেষ করে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির কাছ থেকে যে শপথ নেওয়া হয়েছে সেটাকে তিনি অন্যায় মনে করেছেন। অনেক ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরও অনেকের অভিপ্রায় ছিল যে এভাবে শপথ না নেয়া, কিন্তু আইনি কাঠামোর মধ্যে, আমরা যখন রাষ্ট্রের আইনি কাঠামোর মধ্যে সেটাকে আনতে হয়। আর যেটা বলা হচ্ছে যে শহীদ মিনারে শপথ নেওয়া, তাহলে শহীদ মিনারে কেউ শপথ নেবে, কেউ আবার জাতীয় স্মৃতিসৌধেও শপথ নিতে পারে, বা আরেকটি কেন্দ্র করে আরেকটা শপথ নিতে পারে। তাহলে এক দেশে অনেকগুলো সরকার হয়ে যাবে। নতুন সংবিধান লিখতে হলে কিন্তু এরকমই এটা করতে হবে, আপনার কোনো ম্যান্ডেট নাই তো। না, আরেকটি যেটা প্রশ্ন, যে নতুন সংবিধান করতে হলে তাহলে এই সংবিধান করার জন্যে সংবিধান সভা করতে হবে, কিন্তু সংবিধান সভা করার জন্য তাহলে একটি নির্বাচন হতে হবে সংবিধান সভার জন্য। সংবিধান সভা শুধু সংবিধান প্রণয়নের জন্য, যেটা 72 সালে হয়েছিল, প্রণয়ন করে তারা পরবর্তী নির্বাচনের পথ পরিষ্কার করবে, কিন্তু সেটা দীর্ঘ প্রক্রিয়া, সেটা কিন্তু 2-4 বছরে। আমরা এই প্রক্রিয়া গেলাম কেন? এই প্রক্রিয়া এখনো যায়নি, কিন্তু সংবিধান আমরা জানি না যে হ্যাঁ, সংবিধান পুনর্লিখন কমিশন যদি হয়, বা সংবিধান সংস্কার কমিশন বলা হয়েছে, তারা যদি পুরো সংবিধান পাল্টে দিতে চান, তখন কিন্তু এই প্রশ্নটা আসবে যে এই সংবিধান পাল্টে দেওয়ার এখতিয়ার তাদের আছে কিনা। এটা একটি প্রশ্ন। তবে আমরা দেখতে চাই, যেহেতু সংবিধান বা অন্যান্য এই 6 কমিশনই, সংবিধান সংস্কার কমিশন সহ, তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, বিভিন্ন পেশাজীবী বা বিশেষজ্ঞদের সাথে কথা বলবে, তখন কি এর রূপরেখাটা আসে তার উপরে নির্ভর করবে। আর রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব যখন রাজনৈতিক দলগুলোর, এই দলের নেতারা কি বলছেন, তাদের বেশিরভাগই কিন্তু বর্তমান সংবিধান সংশোধনেরই পক্ষে। আপনি জানেন যে বিভিন্ন কাগজের শিরোনাম যেটা হচ্ছে যে ব্যবসায়ীরা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে আছেন,
না, এটা তো একটা বড় উদ্বেগের বিষয়, শুধু ব্যবসায়ীদের না, ব্যবসা বাণিজ্যের যে ক্ষতিগ্রস্ত হয়, আমরা সরাসরি 40-50 লাখ মানুষ এর সাথে জড়িত, এর সঙ্গে মানে অন্যান্য ব্যবসা, অন্যান্য যে প্রতিষ্ঠান, এক ধরনের এটি যদি সামাল না দেয়া যায় অর্থনীতি একটা বড় ঝুঁকিতে পড়বে। এমনিতেই আমাদের এখানে তৈরি পোশাকের সস্তায় আমরা দিতে পারি বলেই ক্রেতারা আগ্রহী হচ্ছে। তারপর যদি আমরা শিপমেন্ট ব্যর্থ হই, মানে শিপমেন্ট রক্ষা করতে না পারি, তখন ইতিমধ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক আদেশ বন্ধ হয়ে, মানে তারা যে ক্রয়াদেশ দিয়েছিল সেই ক্রয়াদেশ ফেরত নিয়েছে, যেহেতু আমরা সময় মতো দিতে পারিনি। এক্ষেত্রে সরকারকে আমি মনে করি যে আরও সক্রিয়। উপদেষ্টারা বা সরকারি কর্মকর্তারা শুধু ঢাকায় বসে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা দরকার, কেন শিল্পাঞ্চলে তারা যাবেন না? একটা মানে তাদের উপস্থিতি কিন্তু একটা পরিবেশকে শান্ত করতে ভূমিকা রাখবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টাই আজকে বলেছেন, এটাও মনে করি যে স্থানীয় যারা, তাদেরকে শুধু আইন দিয়ে এটা হবে না, বা শুধু আইন প্রয়োগ করে বা পুলিশ বা সেনাবাহিনী মোতায়েন করে, স্থানীয় যারা আছেন তাদেরকেও এর সঙ্গে নিতে হবে। এখন সেক্ষেত্রে আবার প্রশ্ন আসবে, সেই স্থানীয় যারা প্রভাবশালীরা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত, এক ধরনের জটিলতা আছে। কিন্তু মালিক, শ্রমিক, সরকার সবাই মিলে সম্মিলিতভাবে যদি এই সমস্যাটার সমাধান করে, আরেকটু সক্রিয়তা দেখান, এবং সবার আগে নিরাপত্তা, কারণ ইতিমধ্যে 2 জন শ্রমিক মারা গেছেন, একজন অবশ্য 2 শ্রমিকদের মধ্যেই সংঘর্ষের কারণে, আর একজন পুলিশের গুলিতে। সুতরাং কোনো মৃত্যুই কাম্য নয়, এবং আমরা একটা ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে এসেছি। আবার এরকম অনিশ্চয়তা, অস্থিরতা কোনোভাবেই কাম্য হতে পারে না। শেষ করি একটা খবর দিয়ে, শেয়ার বাজারের পরিস্থিতি। শেয়ার বাজারে বলছে যে কমেছে মূলধন, 1 সপ্তাহে হাওয়া 13,000 কোটি টাকা। বাংলাদেশ শেয়ার বাজারের মানে শুরু থেকেই কিন্তু এই শেয়ার বাজার নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগ প্রথমবার যে ক্ষমতায় আসলো সেই সময় থেকে, এই যে এখন এটা দেখার দায়িত্ব কার? তাহলে আমাদের তো কমিশন আছে, সরকার আছে। এখন তারা যদি এটি না দেখেন, এবং বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, শেয়ার বাজার কারসাজি হয়েছে, এসব বলি, কিন্তু আজকেও যদি আমরা কারসাজিটা বন্ধ না করতে পারি, তাহলে শুধু অতীত সরকার কি করেছে সেই মানে সে কথা বললে কিন্তু মানুষ আশ্বস্ত হবে না। কারণ আজকে যিনি বিনিয়োগ করছেন তিনি যদি ক্ষতিগ্রস্ত হন, তিনি কিন্তু ক্ষুব্ধ হবেন, এবং তার ক্ষতি এটা কে পূরণ করবে? সুতরাং এই যেসব অভিযোগ এসেছে, এবং কোনো ব্যবসায়ীর নামও এসেছে, যে যারা এই কারসাজি বা এই মানে হাজার হাজার কোটি টাকা হওয়ার পিছনে যাদের নাম এসেছে, সেগুলো তদন্ত করে দেখা উচিত। সত্যি যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে, আগের সরকারের কিছু লোকের নাম শোনা যেত, এখন সরকারের কিছু নাম শোনা যাচ্ছে, ভবিষ্যতে আরও কিছু নাম শোনা যাবে, তাহলে তো একই পদ্ধতি। তাহলে আমরা এই গণ অভ্যুত্থানের অর্জন কি হলো? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।